মুখরের বোন নাফিয়া? জি বাবা। তখন সাইদ বলল, মুখরের বাবা কমিশনার। আরবাজ হেসে বলল, হ্যাঁ, পুলিশ কমিশনার মাহফুজ শাহরিয়ারের একমাত্র পুত্র মুখর শাহরিয়ার, এখন আমাদের থানার ওসি মুখর শাহরিয়ার। কথাটা শুনেই অবাক হলেও কেউ কিচ্ছু বলল না, কারণ তারা মুখরের ব্যাপারে কিছুই জানতো না। তখন শেখ শাহনওয়াজ বললেন, ওনাদের সাথে আমি কথা বলছি। না বাবা, তুমি আগেই বলো না, তার আগে আলাদা করে আমি ওনাদের সাথে কথা বলতে চাই। ঠিক আছে। মেহবিনের কেমন যেন আরবাজের কথাটা শুনে অস্থির লাগছে। ও কিসের আশঙ্কা করছে ও নিজেও জানে না। তখন মিশু বলল, ফুল, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? কিছু না ফুল, আমি ঠিক আছি। তুমি কি মনে করছো আমাকে না বললে আমি কিছু বুঝতে পারবো না? হুট করেই এমন কথায় মেহবিন চমকে উঠল আর মিশুর দিকে তাকালো। তখন মিশু বলল, তোমাকে তুই করে বললে তুমি কি রাগ করবে ফুল? মেহবিন ফ্যাল ফ্যাল করে মিশুর দিকে তাকিয়ে থাকে। তা দেখে মিশু হেসেই বলল, তোমার অ্যাক্সিডেন্টের পর দেখি তুমি বদলে গেছো ফুল, অন্যরকম লাগছে তোমায়। এখন বলো, তোমায় তুই করে বললে তুমি কি রাগ করবে? আমার না তুই করে বলতে ভালো লাগে। আমার যদি একটা ছোট বোন থাকতো তাহলে আমি তাকে তুই করে বলতাম, অনেক ভালোবাসতাম জানো। মেহবিন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, সমস্যা নেই, তুমি তুই করেই বলো। তাহলে আজ থেকে তোকে আমি তুই করে বলবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখন চল আমার সাথে খেল, আর হ্যাঁ, গল্পও করব তোর সাথে এই 2 মাসে কি কি হয়েছে সব। আচ্ছা। মেহবিন বসে বসে মিশুর কথা শুনতে লাগলো। প্রায় ঘন্টা দেড়েক পর ও নিচে নামতে লাগলো। তখন নতুন কণ্ঠে কাউকে কিছু বলতে শুনলো। এখন 1 মিনিটও দেরি করা যাবে না, আসলে আমাকে এখনই বেরোতে হবে, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। আমার দেশে ফেরাটা খুব দরকার, বাকিটা আমি ইমেইলের মাধ্যমে সব সেন্ড করে দেব। তখন মেহবিনের ফোনটা বেজে উঠলো। ও ফোন ধরে নিচে আসতেই মেয়েটার সাথে চোখাচোখি হলো। মেয়েটা মেহবিনকে দেখে মনে চরম অবাক প্লাস খুশি হয়েছে, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মেহবিন ও মেয়েটাকে দেখে খুশি হলো, তবে ফোনে ইম্পর্টেন্ট কিছু নিয়ে কথা বলছে, তাই ও কোনো রিয়াক্টই করলো না। মেয়েটা মেহবিনকে ঠিক দিল। এই মিহু, তুই এখানে? মেহবিন হাত দিয়ে বলল, 5 মিনিট ও আসছে। মেহবিন একটু দূরে গেল, মেয়েটা দাঁড়িয়েই রইল। তা দেখে পুরো শেখ পরিবার যেন আকাশ থেকে পড়লো। একটু আগে খাওয়ার জন্য বলেছিল সবাই তাকে, কিন্তু সে বলল তার 1 মিনিটও দেরি করা চলবেই না। আর এখন মেয়েটা কাউকে ফোন করে বলল ফ্লাইট ক্যান্সেল করে দিতে। এটা দেখিয়ে সবাই আরেক দফা অবাক। অতঃপর মেহবিন 5 মিনিট পর এলো। মেয়েটাকে আর পায় কি, সে 2 হাত উঁচু করে দৌড়ে মিহু বলে চাপটে ধরলো। মেয়েটার কাণ্ডেই মিহু হাসলো আর বলল, কি করছিস রাই? ছাড়, এভাবে ধরলে তো আমি তো চ্যাপ্টা হয়ে যাব। আহা, অমন করিস কেন? কতদিন পর দেখা, এতদিনের সব কিছু উসুল করতে হবে না? তুইও না রাই, পাগল একটা। আমি রায় মালিক তো, পাগল না পাগলি, তাও শুধু তোর কাছে। মেহবিন রায়ের কথায় হাসলো। রায় বলেই মেয়েটা মেহবিনকে ছেড়ে দিল আর সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের বাড়িতে এত ভালো ডক্টর থাকতে আমাকে ইন্ডিয়া থেকে আনালেন, হাউ ফানি। তখন সাইদ বলল, মানে? আমি আর মিহু বিদেশে একসাথে ডাক্তারি পাশ করেছি, আর আমাদের ব্যাচের মধ্যে সবথেকে ভালো ডক্টর হচ্ছে ইনি ডক্টর মেহবিন মুস্কান। রায়ের কথায় সবাই ভূত দেখার মতো মেহবিনের দিকে তাকিয়ে রইল, কারণ এতদিন তো তারা অন্য কিছুই শুনিয়েছিল। কেউ কিছু বলবে তার আগেই মেহবিন বলল, আমার পার্সোনাল বিষয়ে আপনারা না ঢুকলে খুশি হব। আমি যেভাবে আমার লাইফ লিড করি না কেন, তাতে আপনাদের কিছু যায় আসে না। আর আমি চাইও না আমাকে আমার জীবনের যাপনের ব্যাপারে কেউ প্রশ্ন করুক, তাই দয়া করে প্রশ্ন করবেন না, আর করলেও আমি উত্তর দিতে বাধ্য নই। এই কথা শুনেই রাই ফ্যাল ফ্যাল করেই তাকিয়ে রইল মেহবিনের দিকে। তবে এই মুহূর্তে চুপ থাকাই ভালো, তাই কোনো কথা বললই না। বাকিরা আর কি বলবে? মেহবিনের কথা শুনেই মুখ বন্ধ। তখন মেহবিন বলল, কার কি হয়েছে বাড়িতে? তখন আরিফা জামান বললেন, আসলে নূপুরের মায়ের একটা কিডনি অকেজো ধরা পড়েছে,
সেটারই অপারেশনের জন্য ওনাকে ডাকা। এটা তো ডক্টর নুপুরই করতে পারতেন, তিনিও তো এই বিষয়ের ওপর ডক্টর। তখন নুপুরের মা বলল, আমার মেয়ে করবে কিভাবে? শুনেই তো আমার মেয়েটা আধমরা হয়ে গেছে, একটু পরপর কাঁদছে। যদি আমার কিছু হয়ে যায়, সেই জন্যই তো আরবাজের সাথে আমার মেয়েটার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো হলো না। মেহবিন নুপুরের দিকেই তাকালো। দুঃখের কিছুর ছিটে ফোটাও দেখতেই পেল না মেহবিন। ও বলল, ও আচ্ছা, চিন্তা করবেন না, রাই খুব ভালো ডক্টর। ইনশাল্লাহ আপনার অপারেশন সাকসেসফুল হবে। আমি ভালো এর মানে এই নয় যে রাই খারাপ। ওকে সেই সুদূর ইন্ডিয়া থেকে এখানে এনেছেন, আর এখন ভালো পেয়ে গেলেন দেখে ওর কোনো মূল্য নেই নাকি? ডেকে এনে অপমান করা বলে এটাকে। তখন রায় মেহবিনের হাত ধরে বলল, দূর, আমি কিছুই মনে করিনি। ওনারা খরাক না তোকে দিয়ে, এতে আমি খুশি আছি। তুই চুপ থাক। যার যার প্রাপ্য মর্যাদা তার পাওয়া উচিত। পৃথিবীতে এত ডাক্তার থাকতে তোকে কেন সিলেক্ট করলো সেটাও তো ভালোর কথা শুনেছে বলে তাই। আর এখানে এসে তুই বললি আমি ভালো, অমনে আমার কাছে করাতে চাইছে। এটাতে তোর সম্মানহানি হচ্ছে না নাকি? মানুষকে তার সঠিক মর্যাদা দিতে শিখুন মিসেস। বুঝলাম, যাই হোক আসছি আমি। তখন রায় বলল, আরে দাঁড়া, আমিও যাব তো তোর সাথে। তোর না ফ্লাইট আছে? ক্যান্সেল করে দিয়েছি, তোর কাছে থাকবো 2 দিন। কি? হ্যাঁ, এখন কথা না বলে চল তোর বাড়ি। তুই এখন ইন্ডিয়া, তোর বাড়ি যাবি? আমি রাখবো না তোকে। আমি থাকবো। এখানে কিন্তু তোর এলাহি রুম নেই, সাথে এই আবহাওয়ার সাথে তুই কমফোর্টেবল হবি না, অসুস্থ হয়ে পড়বি। আমি চাই না 2 দিন এখানে থাকতে গিয়ে 10 দিন বিছানায় পড়ে থাকিস। আরে কিছু হবে না, তুই আসিস না, আমার ডাক্তার বন্ধু। রাখবো না তোকে, তাছাড়া দাদান দিদান চিন্তা করবে না? আরে কেউ কিছু করবে না, দাঁড়া ফোন দিচ্ছি। বুড়ো বুড়োকে, রাই? সরি দাদান দিদানকে। রাই ফোন দিল। মেহবিনের কথা শুনেই তারা রাজি, সাথে বলল ওর কাছে দিতে। মেহবিন ফোন ধরে সালাম দিল। ওর রায়ের দাদা দাদি রায়ের থেকেও বেশি ড্রামাবাজ। এখন বলছে তারাও নাকি আসবে। তা শুনেই মেহবিন বলল, তোমরা কি রাইয়ের সঙ্গে সঙ্গে পাগল হলে নাকি? তোমাদের আসতে হবে না, তোমার নাচ জামাই পেয়ে গেলে আমি চলে যাব তোমাদের ওখানে। কিছুক্ষণ কথা বলিয়ে রেখে দিল মেহবিন। তখন রায় ভ্রু নাচিয়েই বলল, এবার মেহবিন হেসেই বলল, চলুন এখন। সেই পরিবার বলবে কি? ওদের দিকেই এতক্ষণ অবাক হয়েই তাকিয়েছিল। রায় আর মেহবিন বের হবে। তখন রাইফা বলল, আমরা দুজন কি বেস্ট ফ্রেন্ড? তখন রায় পিছনেই ফিরেই হেসে বলল, না, বেস্ট ফ্রেন্ড না, কারণ মেহবিন বেস্ট ফ্রেন্ড নামক শব্দটাকে সহ্য করতে পারে না। তবে আমাদের সম্পর্কে নাম দেওয়া যেতে বন্ধু কম বোন বেশি। মেহবিন পিছনে ঘুরল না, ঘুরলে হয়তো দেখতে পেত অন্য কিছু। মেহবিন যাচ্ছে দেখে রায় ও পিছনে দৌড় দিল। বাকিরা শুধু দেখেই গেল। তবে সবার মনেই প্রশ্নই রয়েছে, কিন্তু করতে পারল না। রাইফা শান্ত চোখে মেহবিনকে যেতে দেখল। তারপর সে নিজেও আস্তে আস্তে নিজের রুমের দিকে চলে গেল। নূপুরের বাবার এই অবস্থায় নূপুরের মা অসুস্থ, তাই ওনাকে এখানে আনা হয়েছে। এখানেই থাকবে এখন থেকে কিছুদিন। থাকাটা যাতে পার্মানেন্ট হয় এই জন্যই মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। অবশ্য মেয়েও 2 পায়েই রাজি। ডাক্তার, তুমি আবার এই আপদটারে পাইলা কই? তাজেলের কথা শুনে মেহবিন ওর দিকে অদ্ভুতভাবেই তাকালো। তখন রায় বলল, এই তুমি আমাকে আপদ বলছো কেন? আপদ কইয়া ভুল হইছে, তোমার বিপদ কইয়া দরকার আসছিল। কি হয়েছে নেত্রী? সে কি করেছে? কি করে নাই, আমি কুলসুম রাস্তায় হাঁটতে গেছিলাম। হেই গাড়ি থামাইয়া জিগাইলো চেয়ারম্যানের বাড়ি কোন দিকে। আমরা কইয়া দিলাম, আর হেই যাইয়া আমাগো রাস্তার ধারে রান্দার জন্য বাদাইল বায়ুর করুম দেখা কাটা কলা গাছ রাস্তায় উষ্টে আসছিল। উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ধাক্কা মেরে আবার নিচে ফালাই দিছে, আর হেইটা একদম জোরে গিয়ে পড়ছে। আর আমি কুলসুম ওইটা নিচ থেকে উঠাইয়া দা আনবার গেছিলাম বাড়ি, আর ওইটা নেওয়ার জন্যই আসতেছিলাম। হেই আয়শা আমাকে সব কষ্ট বিফলে দিছে। তখন মেহবিন রায়ের দিকে তাকালো। তখন রায় বলল, আমার দিকে তাকাস কেন? আমি কি গাড়ি চালাইছি নাকি? গাড়ি তো ড্রাইভার চালাইতে লাগছিল।
আরেকটা গাড়ি যাচ্ছিল, তাই সাইড দিয়ে যাওয়ার সময় লেগে গেছে হয়তো। তুমি কোনো কথা কইবা না, তুমি গাড়িতে আসিলা মানে দোষ তোমার। আচ্ছা সরি। তোমার শাড়িতে কি এখন কলা গাছ হাইটটা তোমার কোলে আসবো? তাজেলের কথাই মেহবিন হাসলো আর বলল, বাদ দাও, কিছু করেনি নেত্রী। কাল আমার বাড়ির পেছন থেকে তোমায় কলা গাছ কেটে বাঁধাল বের করে দেব। কাল তো কাটা লাগবো। আয়শা কাটা আসিল, ওই রাস্তা নিচে কাকা কাটছিল। সমস্যা নেই, কাল আমি কেটে দিব। আচ্ছা, দাদি কয়দিন ধরে বাদাইল বাদাইল করতেছে, হের নাকি বাদাইল ভাজা খাইতে মন চাইছে। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, নাহলে আজই কেটে দিতাম। সমস্যা নাই। এখন গিয়ে হাত মুখ ধুয়ে নাও আর মাগরিবের নামাজ পড়তে বসো। আচ্ছা, কিন্তু ইডা কিরা হেডা তো কইলা না? ওর নাম রাই, আমার বন্ধু, আমার সাথে 2 দিন থাকবে। কথাটা শুনেই তাজিল এমন লুক দিল যেন ওর চোখ বলছে, আমার ভালোবাসায় তুমি ভাগ বসাইতে আইসোস, তোরে আমি ছাড়ুম না। তাজিল মেহবিনের দিকে তাকিয়ে পড়ল। আচ্ছা, তাইলে আমি গেলাম। তাজিল চলে গেল। যেতে যেতেই পিছনেও তাকালো 2-3 বার। ও যেতেই রায় বলল, ওকে। ওর নাম তাজেল, আমি নেত্রী বলি। কেন? সেই বিরাট কাহিনী, ভেতরে চল। বাদাল কি? মেয়েটা বারবার বলছিল। কলা গাছের ভেতরে থাকা সাদা রঙের শক্ত কলা দেখাবো তোকে। অনেক খোসা ছাড়িয়ে তারপর ভেতরে পাওয়া যায়। ও আচ্ছা। মেহবিন ওকে নিয়ে ভিতরে ঢুকলো। ওকে এক সেট 3 পিস দিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে। রাই ফ্রেশ হয়ে বের হতেই দেখলো মেহবিন কফি, চকলেট আর নুডলস এক ট্রেতে সাজিয়ে রেখেছে। দেখি রায়ের মুখে হাসি ফুটে উঠল, কারণ এই 3টা জিনিসই ওর পছন্দের। ও গিয়েই বলল, ये सब मेरे लिए। মেহবিন মুচকি হেসেই বলল, नहीं, पड़ोसी की सहेली के लिए। इट मीन्स मेरे लिए। ওই তোর হিন্দি বাদ দে আর চুপচাপ খেয়ে নে। दोस्त, খুব ক্ষুধা লাগছে। ও বিছানায় বাবু হয়ে বসে নুডলসের বাটিটা হাতে নিয়ে আয়েশ করে খেতে লাগলো আর বলল, এই জিনিসটাই বিগত 1.5 বছর আমি খুব মিস করেছি ইয়ার। আমিও মিস করছি তোর এই ঢং। হয়েছে, এখন জিজুকে কল দাও। এবার জিজুরে না দেখে আমি দেশে যাইতেছি না। সে এখানেই আছে, কল দিলেই চলে আসবে, এত চিন্তা করতে হবে না। কালকে বিকাল দেখা করিয়ে দেবো ইনশাল্লাহ। এখন তুই খাবি নাকি নুডলস? না, আমি কফি খাচ্ছি, এই ঠিক আছে। এখন আর কিছু খাবো না, যদি না রাখি তো। আচ্ছা। তার কয়েক মিনিট মাগরিবের আজান দিল। মেহবিন অজু করে মাগরিবের নামাজ আদায় করে নিল। ওরা এসে গল্প করতে লাগলো। মেহবিন আর রায় ক্লাসমেট, সেই সাথে রায়দের দাদা দাদির বাসায় পেইং গেস্ট থাকতো। রায়ের মা বাবা নেই, দাদা দাদির কাছেই মানুষ। ওনাদের বিদেশেও একটা বাড়ি আছে, কিন্তু পৈতৃক বাড়ি ইন্ডিয়ায়। রায়ের পড়াশোনার জন্য ওখানেই 3 জনেই গিয়েছিল। ছেলে বৌমার মৃত্যুর পর দাদা দাদির বেঁচে থাকার একমাত্র সম্বল রাই, তাই ওকে কখনো কাজ ছাড়া করেনি না তারা। মেহবিন মুগ্ধ হয়েই তাকিয়েছিল যেদিন ও সব কিছু জানলো। যদিও প্রথমে মেহবিন রায়ের সাথে সম্পর্ক করতেই চায়নি, কারণ ও বন্ধু বানাতে চায়ই না। মেহবিন পড়াশোনা ছাড়া রুম থেকে বেরই হতো না। অবশ্য মাঝে মাঝে ওর দাদা দাদির সাথে গল্প করতো, কিন্তু রায়কে তেমন একটা সুযোগই দিত না। রায় অনেক কাঠ খড় পুড়ি তারপর বন্ধু হয়েছে। বন্ধু না হওয়ার আরেকটা কারণ ওর নাম রায়, আর ও বেস্ট ফ্রেন্ড নামক শব্দটাকে পছন্দই করে না। অতঃপর আস্তে আস্তে রায় হয়ে ওঠে মেহবিনের হাসির কারণ। যত ফালতু কাজ আছে সবগুলো করে মেহবিনকে হাসাতো। অতঃপর মেহবিন ওকে জানায় ওরা কিন্তু বেস্ট ফ্রেন্ড নামক শব্দটাকে ইউজ করতে পারবে না। অতঃপর মেহবিন কিচ্ছু ঘটনা বলে। রায় তারপর থেকেই ও শব্দটার ব্যবহার করেই না। 2 বান্ধবী অনেক গল্প করলো, তারপর ঘুমিয়ে পড়লো। সকাল সকাল তাজিল হাজির, হাতে বড় একটা দা নিয়ে। মেহবিন সকালে রায়কেও উঠিয়েছে, যদিও রায়ের একটু অসুবিধাই হচ্ছিল এখানে খাপ খাইয়ে নিতে, তবুও সে সামনে নিয়েছে। তাছাড়া মেহবিন তো আছে। তাজিলের হাতে দা দেখি রায় বলল, তুমি দা হাতে কি করছো? তাজিল একটা দাঁত কেলানি দিয়েই বলল, তোমার ঘাট থেকে মাথা আলাদা করুম তো, তাই নিয়ে আইসি। তাজিলের কথা শুনে রায় মেহবিনের পিছনে গিয়ে ওর হাত ধরলো। তা দেখেই তাজিল খিলখিল করে হাসলো আর মেহবিন মুচকি হাসলো।
তাজেল হাসি থামিয়ে বলল, ডাক্তার তোমার বন্ধু তো বুকটা এই দাও দিয়া দি হেতির গলা কাইটটা যাইব, ঠিক মতো পোষও লাগবো না, বাদাইল বাইর করুম হেললেগা এইটা আনছি। রায় পেছন থেকে বের হয়ে বলল, আগে বলবো না, হুদাই আমাকে ভয় দেখাইলা। তুমি এই বাচ্চা পোলাপেন দেখা ডরাইবা তা আমি জানি নাকি? ডাক্তার এখন নও, আবার রানবো এখন। মেহবিন বাড়ির পিছনে গিয়ে একটা কলা গাছ কাটলো, ওপর থেকে কলা গাছের খোসা ছাড়ালো। তখন তাজেল বলল বাকিটা সেই ছাড়াবে, কিন্তু পারলো না, অনেক শক্ত। তাই মেহবিন ওকে খোসা ছাড়িয়ে বাঁধালো, বের করেই দিল। অতপর তাজেল বাড়ি চলে গেল। আজ শনিবার, তাই মেহবিনের হাসপাতাল নেই। ও রায়কে নিয়ে পুরো গ্রাম ঘুরলো, সাথে তাজেল ওকেও নিল। রায়ের অভ্যাস মেহবিনের সাথে বের হলে ওর হাত ধরেই হাঁটবে। এদিকে তাজেল ও সিং রায়কে হাত ধরতে দেখে তাজেলের মন চাইলো এক্ষুনি ওকে গিয়ে গিলে ফেলতে। মেহবিনকে বলল, ডাক্তার আমার পাও বিষ করতেছে, আমার একটু কোলে নাও তো। তাজেলের কথায় মেহবিন ওর দিকে তাকালো। তাজেল অদ্ভুতভাবে রায়ের হাতের দিকে তাকিয়েই আছে। তা দেখে মেহবিন বুঝতে পারলো আমাদের নেত্রীর জেলাসি। মেহবিন ভেবেই পায় না এই মেয়েটা এমন কেন। সেই মেহবিনের ভাগ কাউকেই দিতে রাজি নয়। মেহবিন হেসে ফেললো। তাজেল দুই হাত উঁচু করেই বলল, নিবে না নাকি? না নিলে কইয়া দাও, আমি বাড়ি যাই আস্তে আস্তে। মেহবিন হেসে ওকে করে নিল। এদিকে বেচারা রায় কি হলো কিছুই বুঝতেই পারলো না। কিছু দূর যাওয়ার পর তাজেল বুঝলো মেহবিনের একটু কষ্টই হচ্ছে, তাই ও বলল, ডাক্তারের বন্ধু হন তুমি নাও, ডাক্তারের কষ্ট হইতেছে। তা শুনেই রায় বলল, আমার নিজেরই হাঁটতে কষ্ট হয়, তোমাকে কোলে নিয়ে কিভাবে হাঁটবো আমি? হ্যাঁ তাও ঠিক, তুমি যে শিখ না, আমারে নিলে তোমার হাড্ডি মরমর কইরা ভাইঙ্গা পড়ব। ডাক্তার আমারে নামায় দাও, পায়ে বিষ কমে গেছে। মেহবিন হেসে ওকে নামিয়ে দিল। এদিকে রায় তাজেলের দিকে অদ্ভুতভাবে তাকিয়েই আছে। ওকে এত বড় একটা কথা বলল। ও কিছু বলবে তার আগেই মুখ এলো। মাস্ক পরে মেহবিন ওর সামনে ওর সাথে রায়ের পরিচয় করিয়ে দিল। এক ফাঁকে মাস্ক খুলে চেহারাটাও দেখিয়েই দিল। কিছুক্ষণ কথা বলে মুখর চলে গেল। মেহবিনরাও বাড়ি ফিরে এলো। রাতে রায়কে মেহবিন তাজেলের ব্যাপারেই জানালো। তা শুনে রায় হাসলো আর খুশিও হলো। এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। পরের দিন সকালে রায় চলে যাবে, কারণ এখানে ও মানিয়ে নিতে পারছে না। শহর হলেও একটা কথা ছিল, এটা গ্রাম, মেহবিনই পাঠাচ্ছে ওকে। ও আরও 3-4 দিন থাকতে চাইছিল, একেবারে অপারেশন করেই যেতে চাইছিল। যাওয়ার আগে তাজেলের গাল টেনে বলল মেহুর থেকেও তাজেলের কর্মকাণ্ড ও বেশি মিস করবে। সাথে এটাও বলল এভাবেই মেহবিনকে ভালোবাসো। রায় চলে গেল। 5 দিন বাদে আবার আসবে বাংলাদেশে নূপুরের মায়ের অপারেশন করতে। আরবাজদের হাসপাতালে আরবাজ বসে আছে পুরো শাহরিয়ার পরিবারের সামনে, পাশে মুখর। একটু আগেই সে জানিয়েছে নাফিয়ার ব্যাপারে। সবাই অবাক হলেও পরে আরবাজের পরিবার আর আরবাজকে দেখে রাজি হয়েছে, কারণ সবাই আরবাজকে খুব ভালোভাবেই চেনে। মুখর মাহফুজ শাহরিয়ারকে আগেই বলেছে আরবাজ সব জেনেই এই প্রস্তাব দিয়েছে, তাই তিনি কিচ্ছু বলেননি। তবে ব্যাপারটা নাফিয়া জানিই না। তখন হুট করেই নাফিয়া বলল। তখন আরবাজ বলল, আমি সবটা জানি মিস নাফিয়া। আরবাজের কথা শুনে নাফিয়া ওর দিকে তাকালো আর বলল। আরবাজ হেসে বলল, পৃথিবীতে বাচ্চাই সব কিছু নয়, সব থেকে বড় জিনিসটা কি জানেন? মানসিক প্রশান্তি। আর যদি থাকে পছন্দের মানুষটি, তাহলে তো কথাই নেই। নাফিয়া সেদিনের ছেলেটার কথা ভাবলো, সে কি বলেছিল আর আরবাজ কি বলছে। ও বলল, তুমি কিন্তু বাচ্চাটাকে বড় করে দেখছো, কিন্তু আমি না। সব থেকে বড় কথা নাফিয়া, একটা মানুষ সব দিক দিয়েই পারফেক্ট নয়। তবুও যদি বলো বাচ্চার কথা, তাহলে বলবো এখানে 2% চান্স রয়েছে। অনেক সময় 0.99%ও অনেক কিছু হয়ে যায়, আর এখানে 2% আছে। তুমি জানো নাফিয়া, বহু নবী নিঃসন্তান ছিলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তাছাড়া আল কুরআনে সন্তান লাভের জন্য বিশেষ দোয়া রয়েছে। ইনশাআল্লাহ দুজন মিলে আমরা সেগুলো আমল করব। হজরত মরিয়ম আলাইহিসসালাম, তিনি তার সময়ে যখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসে তার জন্য, তখন তিনি এই বিশেষ দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিল্লাদুনকা
জুররিয়াতান তাইয়েবাতান ইন্নাকা সামিউত দোয়া। হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। সূরা আল ইমরান আয়াত ৩৮। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একসময় নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে এ মর্মে দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থ হে আমার প্রভু, আমাকে সৎ কর্মশীল সন্তান দান করো। সূরা সাফফাত আয়াত ১০০। উত্তম নেক জীবনসঙ্গী ও সন্তানের জন্য আল কুরআনে এ দোয়া রয়েছে, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান ৭৪। অর্থ, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন স্বামী স্ত্রী এবং সন্তান দান করুন যাদের দেখলেই চোখ জুড়িয়ে যায়, আর আপনি আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। মহান আল্লাহ সময়ের মাধ্যমে তার বহু নৈকট্যশীল বান্দাকে সন্তান নামক নিয়ামত না দিয়েও পরীক্ষা করেছেন। তারা যথারীতি উত্তীর্ণ হয়েছেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম স্ত্রী বন্ধা ছিলেন। অনেক ধৈর্য ও দোয়ার পর মহান আল্লাহ শেষ বয়সে একজন সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। আইয়ুব আলাইহিসসালাম অনেক সন্ততি দিয়ে আবার তাদের কেড়ে নিয়ে পরীক্ষা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে জানা যায় তাদেরও অনেক বছর নিঃসন্তান রাখা হয়েছিল। এমন অনেক উদাহরণ ইসলামে পাওয়া যায়। তাই সন্তান না হলে হতাশ হওয়ার কারণ নেই। সব শুনেই নাফিয়া আরবাজের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এই মানুষটা কত করি ওকে চায় সেটা ওর কথার ধরনই বুঝতে পারছি নাফিয়া। যেখানে কিনা ওকে বিয়ে করার জন্য অন্যকে মানানো উচিত, সেখানে একজন ওর সমস্যার জন্যই ওকে মানাচ্ছে। ও অবাক হয়ে অস্পষ্ট স্বরেই বলল, আরবাজ মুচকি হেসেই বলল, ভালোবাসি কিনা জানি না, তবে তোমাকে আমার উত্তম জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। হয়তো ভালোবাসি বলেই পেতে চাই, তাই তো অনুভূতি খারাপ দিকে যাওয়ার আগে হালালভাবে তোমায় পেতে চাইছি। আরবাজ মুচকি হেসেই বলল, লেখিকা আজরিনা জেমির ছোট্ট একটা লেখা আছে, প্রাপ্তি আর তৃপ্তির মাঝে বিস্তর ফারাক। সব প্রাপ্তি তৃপ্তি দেয় না, আবার জীবনের সব ইচ্ছে প্রাপ্তির খাতায় যোগ হয় না। এই কথাটার মানে হলো, আমরা কিন্তু সব প্রাপ্তিতে তৃপ্তি হতে পারি না। যেখানে তুমি প্রাপ্তিতে নেই সেখানে তৃপ্তি পাবো কিভাবে? আর জীবনের সব ইচ্ছে কিন্তু সত্যি আমাদের জীবনের প্রাপ্তির খাতায় হয় না, কিন্তু আমি আমার এই ইচ্ছেকে প্রাপ্তির খাতায় যোগ করতে চাই। সব শুনেই নাফিয়ার মুখে হাসি ফুটে উঠল। ও বলল, অতঃপর দুলহান তাহলে রাজি হলো আমার? আরবাজের কথায় নাফিয়ার হাসিটা যেন আরো প্রসারিত হলো। আরবাজ হেসে নিচেই চলে গেল। নাফিয়াও গেল। নাফিয়া আসলে মাহবুব শারিয়ার মেয়েকে জিজ্ঞাসা করলে বিয়ের জন্য সে জানালো, তবু তারও আপত্তি নেই। আরবাজ আসলেই মুখর বলল, কি বললো নাভি? যা বলার তাই বলবো, তোকে বলবো কেন? আমাদের পার্সোনাল কথা। এখন পার্সোনাল কথা হয়ে গেল। আরবাজ সবার উদ্দেশ্যে একটা কথা বলল। আঙ্কেল, আমি আপনাদের আরো একটা কথা বলতে চাই। মাহবুব শারিয়ার বললেন, হ্যাঁ বলো বাবা। আঙ্কেল, আমি চাই নাফিয়ার সমস্যার কথা আমার বাড়ির কেউ না জানুক। এটা কি করে হয়? পরে জানতে পারলে ওনারা কষ্ট পাবেন। শেষেতে আমাদের এবং নাফিয়ার প্রতি ওনাদের বিরূপ ধারণা হতে পারে। তাছাড়া এটা এক প্রকার ধোঁকা দেওয়াও বলা যায়। ধোঁকা তখন হতো যখন আমি জানতাম না নাফিয়ার সাথে আমার জীবন জুড়তে যাচ্ছে, তাই আমি জানাটাই যথেষ্ট নয় কি? আর বাকি সব কিছু আমার ওপর ছেড়ে দেন। তারা কখনো নাফিয়ার সমস্যার কথা জানবেন না। সবথেকে বড় কথা, আমার ওপর বিশ্বাস করুন, যাই হয়ে যাক না কেন আমি ওর হাত ছাড়ছি না। আরবাজের কথা শুনে সবার মুখে প্রশান্তি চেয়ে গেল। মাহবুব শারিয়ার বললেন, আরবাজ যা চাই তাই হবে। তিনি এটাও বলল, মাহবুব শারিয়ার অসুস্থ থাকার কারণে আলভির বিয়েটা এখনো হয়নি। এখন বাড়ির মেয়ে ছেলের বিয়েটা একসাথে দেওয়া উচিত হবে কিনা। যদি আরবাজের পরিবার রাজি থাকে তাহলে বিয়ে বৌভাত কোনো রিসর্টে গিয়েই করা যাবে। আরবাজ বলল এই বিষয়ে ওর পরিবারের সাথে কথা বলতে। আরবাজ কথা শেষ করিয়ে চলে গেল মুখরকে নিয়ে। ও ফিরবে আরবাজের সাথে। নূপুরের মায়ের অপারেশন সাকসেসফুল হলো। সেই ফাঁকে সবাই নাফিয়াদের বাড়ি গিয়ে সব ফাইনাল করেই গেল। সবার নাফিয়াকে অনেক পছন্দ হলো, সেই সাথে পরিবারও।
তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে শেখ শাহেনশাহ এতে মেঘে বসলেন। বিয়েটা তার বাড়িতেই হবে, কোনো রিসর্টে না, কারণ তার নাতির বিয়েতে পুরো মহুয়াপুর খাবে আর ধুমধাম করে দেবে, নাতির বিয়ে দেবে। এই কথা শুনে আলভি বলল, নাফিয়ার বিয়েটাই তাহলে আগে দিতে, ওদেরটা নয় পরে দেওয়া যাবে। ও নিজেও নাফিয়ার বিয়েতেই মজা করতে চায়। এই কথা শুনে মাহফুজ শাহরিয়ার বাচ্চা আঁতলো। এমনিতেও দেরি হয়ে গেছে, ব্যাপারটা এমন নয় যে এক খরচে দুই বিয়ে দিতেই চেয়েছিলেন আসলাম আর মাহফুজ শাহরিয়ার। আলভির বিয়েটা দেরি হচ্ছে তাই প্রস্তাব দিয়েছিলেন, এটাও তারা জানেন। পরে সব শুনি শেখ শাহনওয়াজ বললেন আলভির বিয়েটা সেরে ফেলতে, আর আরবাজ আর নাফিয়ার এখন এঙ্গেজমেন্ট করে রাখো, পরের বিয়ের অনুষ্ঠান করা যাবে। কথাটা শুনেই সবাই রাজি হলো। অতঃপর 10 দিন পর আরবাজ আর নাফিয়ার এঙ্গেজমেন্ট। শেখ শাহেনশাহ চান তার বাড়িতেই হবে, তার মধ্যে তারাও ঘুরে আসুক। মেয়ের কোথায় বিয়ে হচ্ছে, শাহরিয়ার পরিবার রাজি হলো এতে। অতঃপর 10 দিন পর আরবাজ আর নাফিয়ার এঙ্গেজমেন্ট ঠিক করা হলো। রাতে মেহরাব চৌধুরীকে সব জানালে তিনি আসলাম আর মাহফুজ শাহরিয়ার মিলে 20 দিন পর আলভি আর মাইশার বিয়ের ডেট ফিক্সড করলেন। রাতে বাড়ি ফিরেই সবাইকে নিয়ে বসে শেখ শাহনওয়াজ আরবাজকে বললেন, আরবাজ, তোমার নানা বাড়ি বলা উচিত নয় কি? তখন আরিফা জামান বললেন, আবার তাদের কেন? তখন আরবাজ বলল, বড় মা, তাদের জানার অধিকার আছে তাদের বাড়ির মেয়ের ছেলের বিয়ে হচ্ছে, এবং বিয়ে কোথায় আর কার সাথে হচ্ছে। অনেক দিন পর বড় মা শুনে আরিফা জামানের বুকটা ধক করে উঠল। আরবাজ তাকে সহজে ডাকেই না, তবে আজ কেন? দেখে কি বুঝিয়ে দিল তার সাথে ওর সম্পর্ক কি? আরিফা জামান নিজেকে সামলিয়ে বললেন, না, আমি বলতে চাইছিলাম অনেক বছর ধরে তো তাদের সাথে আমাদের যোগাযোগ নেই, তাই বলছিলাম। তখন শেখ শাহনওয়াজ বললেন, অনেক বছর নেই তো কি হয়েছে, এখন হবে। হাজার হোক তারা আমাদের আত্মীয়, আর তাদের বাড়ির মেয়ের ছেলের বিয়ের সম্পর্কে আমাদের মতামত দেওয়ার অধিকার রয়েছে। তখন আরিফা জামান কষ্ট মিশ্রিত হেসেই বললেন, বলুন, তাদের সমস্যা নেই, তাদের বরঞ্চ 2 দিন আগে আসতে বলুন। বলে তিনি উঠেই চলে গেলেন। তখন মিশু বলল, আমাদের মামার বাড়ি আছে বাবা। কই, কখনো তো বলনি। আগে বললে আমিও মামার বাড়ি বেড়াতে যেতাম, কত কত মজা করতাম। আরিফ মামা তো আমাদের বাড়িতেই থাকে, তাই আমি ভেবেছিলাম আমাদের মামা বাড়ি নেই। তখন আরবাজ বলল, আমাদের মামা বাড়ি আছে মিশু, আর মামাও আছে একজন। বাহ, 2টা মামা? হ্যাঁ, 2টা মামা। আমাদের মায়েদের মতো কিন্তু এক মা তো নেই বাজ পাখি। এক মা তো আমাদের ছেড়ে চলে গেছে, এখন শুধু মামুনি আছে। আপনি কি এই দাওয়াতটাও রাখবেন না ডাক্তার? শেখ শাহনওয়াজের কথায় মিহিমিন মুচকি হাসলো আর বলল, যদি না রাখি তো? এবার তো কোনো অসুবিধা নেই। আমি যদি যাই তাহলে এবার আপনার অসুবিধা হবে না তো চেয়ারম্যান সাহেব? মেহবিনের হুট করে করা প্রশ্নই শেখ শাহনওয়াজ থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন মেহবিন কি ইঙ্গিত করেছে, তাই উনি বললেন, আপনি দাওয়াতটা গ্রহণ করলে খুশি হব আমি। কিছু খান আর না খান, আপনি উপস্থিত থাকুন, এটাই চাইছি। দাওয়াতে যদি চাই না খেয়ে বাড়ি আসতে বলেন নাকি? দাওয়াত রক্ষা করে মানুষ খাওয়ার জন্য, আর আপনি আমাকে না খাইয়ে আসতে বলছেন? এই কথায় শেখ শাহনওয়াজ একটু লজ্জিতই হলেন, তবুও তিনি বললেন, না, আপনি তো খান না। যদি এই কারণে দাওয়াত না রাখেন তাই আর কি। এইবার যাব। কথাটা শুনে শেখ শাহনওয়াজ মেহবিনের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে বলল, শুক্রিয়া দাওয়াতটা গ্রহণ করার জন্য। এইবার আমি আসি। বলেই তিনি ঘুরে হাঁটবেন। এমন সময় মেহবিন বলল, শেখবাড়ির পুরনো অতীতের পুনরাবৃত্তি ঘটার আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি আমি চেয়ারম্যান সাহেব। হুট করেই মেহবিনের এমন কথায় তার পা থেমে গেল। তিনি ঘুরে মেহবিনের দিকে তাকিয়ে বললেন, মানে কি বোঝাতে চাইছেন? আপনার ছেলের ভবিতব্য আমি আপনার মতো দেখতে পাচ্ছি। মানে? কিছু না, তবে এটা বলতে পারি আপনার শেখ পরিবারের পুরুষগুলো খুব স্বার্থপর। কে জানে ভবিষ্যতে আপনার স্বার্থপরতার জন্য আপনি আপনার অতীত ছেলের মাধ্যমে আবার পুনরাবৃত্তি করলেন। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তার। কিছু না, আপনি বাড়ি যান, ছেলের এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিন।
হাজারো সাবেক চেয়ারম্যান শেখ শাহানসার একমাত্র নাতি এবং চেয়ারম্যান শেখ শাহানাসের একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা, কিছু ধামাকা তো হতেই হবে। তাছাড়া আপনার উচ্চ বংশীয় লোক, আপনাদের মর্যাদা কত উপরে, সবাইকে দেখাতে হবে না? আমার কথা ভাববেন না, আমি ঠিক সময় পৌঁছে যাব। বলেই মেহবিন ঘরের ভিতরে ঢুকে পড়ল। শেখ শাহনওয়াজ কিছুক্ষণ চেয়ে থেকেই চলে গেলেন। আরবাজের এঙ্গেজমেন্টের 7 দিন বাকি। আজ সকালেই এসেছিলেন মেহবিনকে দাওয়াত দিতে, প্রতিবারের মতো। আর এবার আর মেহবিন না করেনি, সে রেখেছে তার দাওয়াত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরবাজের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে তুমি কি যাবে? না, যাওয়ার তো কারণ দেখছি না। আমাদের ফ্যামিলি সবাই থাকবে কিন্তু। তো আমি ভয় পাই নাকি কাউকে দেখে? আপনাদের জন্য আমার আলাদা কিছু ব্যবস্থা করতে হবে? মাইশাপুর পার্টিতে যেমন ছিলাম তেমনই যাবো। আমি শুধু ভাবছি আপনার দাদিজান কি রিয়াক্ট করবে। মেহবিনের কথাই মুখর হেসে উঠল আর বলল, চেহারাটা একেবারে চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাইব। ফাজলামি বন্ধ করেন কাব্য। আরে দাঁড়াও, রাখো কেন? সেদিন কিন্তু তুমি শুভ্র রঙের গাউন পরবে। আমি আনিনি। সমস্যা নেই, আজকেই তোমার গাউন পৌঁছে যাবে। আমি আনিনি কোনো গাউন এখানে। না, আমি নিজে হাতে কিনেছি তোমার জন্য শুভ্র গাউন, সোনালী রঙের হিজাব আর শুভ্র রঙের নিকাব, আর আমার জন্য সাদা রঙের পাঞ্জাবি আর উপরে সোনালী রঙের কোটি। মুখরের বাচ্চা মুখ দেখি মেহবিন হাসলো। এই লোকটাও না সব সময় ম্যাচিং করে জামা কাপড় পরতে চায়। মেহবিন মুচকি হেসে বলল, আপনি কি টিনেজার নাকি যে টিনেজদের মতো ম্যাচিং ড্রেস পরতে চাইছেন? টিনেজার হতে যাবো কেন? এটাও অদ্ভুত একটা শখ বলতে পারো। শুধু আমার না, বেশি সংখ্যক কাপলদের দেখবে এরা ম্যাচিং করে ড্রেস পরতে চায়, কিন্তু অনেকে মুখ ফুটে বলে না। কিছু সংখ্যক আবার বলে, আমার মতো। বুঝলাম। কি? এই যে কাপলরা ম্যাচিং ড্রেস পরতে চায়, কিন্তু আমরা তো এখানে কাপল হয়ে যাচ্ছি না। তো কি হয়েছে? আমরা কাপল তো সবার সামনে হই, আর আড়ালে। আচ্ছা বেশ, পরবো। হ্যাপি? আমি হ্যাপি না তো খুশি। এত ফাউল কথা পান কোথায়? তোমার কাছে আসলেই কেন যেন এগুলো কোথা থেকে আসে। হয়েছে, রাখছি। এখন নেত্রীকে পড়াচ্ছি আমি। নেত্রীর কাছে দাও তো একটু। মেহবিন তাজেলের কাছে ফোন দিল। তাজেল সালাম দিল। আসসালামু আলাইকুম পুলিশ পাঞ্জাবিওয়ালা। ওয়ালাইকুম আসসালাম। তা নেত্রী, তোমার দেশের কি অবস্থা? সবকিছু ঠিকঠাক আছে তো? আর অবস্থা ধুরু, এই পড়াশোনা কেরা বানাইছিল, তার সামনে পাইলে মনে হয় আমি কিছু করতাম। তাজেলের কথায় মেহবিন ওর দিকেই তাকালো আর মুখর হাসলো। তখন মেহবিন বলল, তাজেল জিভ কেটে দাঁত কেলিয়ে বলল, নেত্রী, তার মানে সত্যি তোমার পড়াশোনা ভালো লাগে না, আর তুমি আমাকে মিথ্যে কথা বলে পড়াশোনা শুরু করেছো? তাজেল জিভ কেটে দাঁত কেলিয়ে বলল, আরে না, আমি তো পুলিশ পাঞ্জাবিওয়ালার সাথে মজা করতেছিলাম। আর পুলিশ পাঞ্জাবিওয়ালা, তুমি আমার পড়ার সময় ফোন দিবা না, তোমার জন্য আমি ফ্যাসাদে পড়া যাই, শান্তিতে মজাও করতে পারি না। এই কথা শুনেই মুখর হাসলো। মেহবিনও বুঝতে পারলো তার নেত্রী কথা কাটাচ্ছে। মুখর বলল, তা হুট করে পড়াশোনা নেত্রীরা তো কঠিন কেন লাগছে? আর করো না, 7 হাতের বিল একবার যায়া হয় ডি, আর ডি হইবার যায় বি, পি খালি কিউ হইয়া যায়, আর কিউ খালি পি হইয়া যায়। এটা ঠিক হইতেছে এটা, এর জন্য ডাক্তার আমার এইগুলা 20 বার কইরা লেখবার দিছে। সব শুনেই মুখর হাসলো। মেহবিনও হাসলো। বেচারির দুঃখের কথা শুনে মেহবিন আর মুখরের হাসিই পাচ্ছে। মুখর বলল, আরে এই ব্যাপার, ছোটবেলায় আমারও এরকম কত হতো। এটা ব্যাপার না। তুমি একটা কথা শোনো, যখন তোমাকে বি লিখতে বলবে তখন তুমি মনে মনে ডি ভাববে, তারপর লিখে দেবে, দেখবে বি হয়ে গেছে। এইভাবেই ঠিক হয়ে যাবে। এই যে বিদ্যাধর মুখর শাহরিয়ার বাচ্চাকে ভালোভাবে না শেখাতে পারলে শেখাবেন না, তবুও ফাউল শেখাবেন না। এখানে বি লিখতে বললে, ডি ভাবতে বললেন, এমনটা ভাবতে ভাবতে একদিন নেত্রী পড়বেও বি কে ডি, তখন কি করবেন? এতে আরও ঝামেলা হবে আজ সে পড়াইতে। আরে এটা তো আমি ভেবে দেখিনি। আপনি ভবিষ্যৎ ভাবেন কখন? বর্তমান নিয়েই অলওয়েজ লাফালাফি করেন। তুমি কি কোনোভাবে আমাকে খোঁজা মারছো? না, এখন ফোন রাখেন, আমাদের ডিস্টার্ব হচ্ছে। নেত্রীকে পড়াচ্ছ বলে কিছু বললাম না, না হলে কিছু করতে পারতেন না। আল্লাহ হাফেজ। বলেই মেহবিন ফোন কেটে দিল। এদিকে ওদের দুজনের ভাব দেখেই তাজেল হাসলে। তাজেল বলল, পুলিশ পাঞ্জাবিওয়ালা তো ভালো বুদ্ধি দিছিল। মেলা ভালো বুদ্ধি দিচ্ছিল যাতে তুমি ভুল পড়ো। অনেক হয়েছে কথাবার্তা, এখন লেখো। এইবার ভুল হইলে আমার দোষ নাই, কিন্তু কইয়া দিলাম। আজ সবগুলো ঠিক না করে কোথাও যেতে পারবে না। আমার স্কুল আছে তো, তোমারও হাসপাতাল আছে। কালকা বাড়ি থেকে অনুমতি এখন আসি। মেহবিন তাজেলের হাত ধরেই বলল,
না নেত্রী, আজ থেকেই সব শেষ করবে। আমারে সাইরা দেও ডাক্তার আইসকা, আমি আর পড়ুম না। না, আজ পড়তেই হবে। সব সময় ব্যাগ নিয়ে পালালে হবে? আজকের মতো মাফ করো ডাক্তার, আবার কাল আসবনি। মাফ করলাম না। আমার শোনা ডাক্তার, ওরবার কইরো না, আজ আমি আর পারুম না, আমার ভালো লাগতেছে না। কথাটা শুনেই মেহবিনের কেন যেন খুব হাসি পেল। ও বুঝতে পারলো তাজেল আজ বিডি নিয়ে খুবই বিরক্ত, তাই ওর হাত ছেড়ে দিয়ে বলল, ওকে আজ ছেড়ে দিলাম, কাল ঠিক না হলে স্কুলে যেতে দেব না। তাজেল দাঁত গেলিয়ে বলল, তোমারে সোনা ডাক্তার কইলাম দিয়া সাইরা দিলা, কাল আইসা তোনা ডাক্তার কমু, তাইলে আর ধরবা না। বলি তাজেল এক দৌড়। তাজেলের কাণ্ডে মেহবিন হাসলো, এই মেয়েটাও না। অতঃপর আজ শেখ আরবাজ শেহনওয়াজ এবং নাফিয়া মাহফুজ শাহরিয়ারের এঙ্গেজমেন্ট। রাত 8টায় তাদের আংটি বদল হবে। মেহবিনকে বিকেলে মিশু গিয়ে নিয়ে এসেছে, সন্ধ্যা করালো একটু আগেই। এখনো শাহরিয়ার পরিবার এসে পৌঁছায়নি, তবে চিনিয়ার শ্বশুর বাড়ির লোকজন এসে পড়েইছে। অর্থাৎ আহমেদ পরিবার, আজ শিলার হাজবেন্ডও বাদ যায়নি। সবাই এসেছে হয়তো মেহবিনকেই দেখতে। মেহবিন মিশুর হিজাব বেঁধে দিচ্ছে। মিশু একটা হালকা গোলাপি রঙের গাউন পরেছে আর শুভ্র রঙের হিজাব। ও সবকিছু শেষ হলেই মিশু বলল, এই ফুল, আজ আমি তোকে হিজাব বেঁধে সাজিয়ে দিই। মেহবিন মুচকি হেসেই বলল, ঠিক আছে। অতঃপর মিশু মেহবিনকে সুন্দর করে শুভ্র রঙের গাউনের সাথে সোনালি রঙের হিজাব বিধিয়ে দিল, হালকা সাজিয়েও দিল, কিন্তু নিকাব দিল না। তা দেখেই মেহবিন বলল, নিকাব কেন দিলে না? এমনি, এখন নিচে চল, সবাই এসে পড়েছে। ফুল, এটা কিন্তু ঠিক না। আর একটা কথা বললে আমি কিন্তু নিচে যাব না। এই, তোমার অহৈতুক অধিকার খাটানো কিন্তু আমার পছন্দ নয়। অধিকার আর খাটাতে পারলাম কই, তার আগেই তো। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, চলো এখন নিচে যাই। এই এঙ্গেজমেন্টে কিন্তু আমার বামার বাড়ি থেকেও লোক আসবে। জানি আমি। বলেই মেহবিন হাঁটা ধরলো। তা দেখে মিশু দৌড়ে মেহবিনের হাত ধরলো। মেহবিন আর মিশুকে একই রকম অদ্ভুত সুন্দর লাগছে। দুজনেই হেসে কথা বলতে বলতে আর সিঁড়িতে নামছে। সবার নজর যেন ওদের দিকেই। ওদের একসাথে দেখি দুইজন মানুষের চোখ ছলছল করে উঠল। তারা মাশআল্লাহ বলল। এদিকেই মেহবিনকে এখানে এভাবে দেখে শাহরিয়ার পরিবার অবাক হয়ে তাকিয়ে আছে। একটু আগেই তারা এসেছে। মেহবিন তাদের দেখেও ইগনোর করে মিশুর হাত ধরে অন্য জায়গায় চলে গেল। মিশু সোজা গিয়ে মুখরের সামনে দাঁড়ালো। মুখর আগে থেকেই হেসে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছিল। মেহবিনের চোখ পড়তেই ও হাত দিয়ে মাথা উঁচু করলো। তা দেখেই মেহবিন হাসলো। মিশু বলল, পুরনো বন্ধু, নতুন অতিথি, দেখো তো আমাদের কেমন লাগছে। মুখর হেসে বলল, মাশাআল্লাহ, দুজনকেই অনেক সুন্দর লাগছে। আমার থেকেও ফুলকে বেশি সুন্দর লাগছে, তাই না? সত্যি বলবো মিশো, তোমার ফুলের থেকে তোমাকে বেশি সুন্দর লাগছে। আরে, তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, তুমি দেখলে কিভাবে আমাকে বেশি সুন্দর লাগছে? এই কথা শুনেই মুখর ভরকে গেল। ও তাড়াতাড়ি করে মেহবিনের থেকে নজর সরালো। তা দেখেই মেহবিন হাসলো। মেহবিন বলল, তোমার বাজ পাখির বউয়ের সাথে আলাপ করিয়ে দিবে না? হ্যাঁ, দেব তো। মিশু হেসে নাফিয়ার সামনে গিয়ে বলল, এই যে ফুল, ও হলো বাজ পাখির বউ, টুনি পাখি। মিশুর মুখে টুনি পাখি শুনেই নাফিয়া ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। আর যারা শুনেছে, মিশুর কথা শুনেছে, সবাই অবাক হয়ে গেল। তখন আরবাজ এসে বলল, এই মিশু, তুই এটা কি করলি? কি বললাম? আমি তো বললাম ও বাজ পাখির বউ টুনি পাখি। আরে, তোমায় আমি বাজ পাখি বলি, এখন তোমার বউকেও তো কোনো পাখি বলতে হবে। তোমার বউ তো টুনি পাখির মতো, একটুখানি, আর কত কিউট, তাই আমি ওর নাম দিয়েছি টুনি পাখি। ফুল, সুন্দর লাগছে না নামটা? মেহবিন হেসেই বলল, অনেক সুন্দর লাগছে, দারুণ জুটি বাজ পাখি আর টুনি পাখি। মেহবিনের কথাই নাফিয়ার লজ্জায় লাল হয়ে যায়। তা দেখি মেহবিন ফিসফিস করে নাফিয়ার কানে কানে বলল, হয়েছে আপু, আর লজ্জা পেতে হবে না, তবে ফুলের নাম সিলেক্ট কিন্তু দারুণ। তখন মুনিয়া মাইক নিয়ে বলল, অ্যাটেনশন এভরিওয়ান,
আরবাজ ভাইয়া ও নাফিয়া আপু। সরি, ভাবির আংটি বদল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, গান বাজনা হারাম, এই জন্য এখানে কোনো গান বাজনা হবে না। তবে তাই বলে কি আমরা অনুষ্ঠানটা পান সেজেতে দিব নাকি? তাই আমরা ইয়াং স্টাররা অনুভূতি প্রকাশের জন্য ছোট্ট একটা ফাংশন রেখেছি। এখানে কিছু মানুষকে ডাকা হবে, তাদের সম্পর্কে বা তাদের কিছু অনুভূতি বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে। সবাই স্টেজের দিকে এগিয়ে গেল। অনুষ্ঠানটি খুব বড়ও না আবার ছোটও না, সব আত্মীয় স্বজনদের নিয়ে। সব কিছু শেখ বাড়ির ড্রয়িং রুমেই করা হয়েছে। মুনিয়ার কথায় সবার আকর্ষণ ওর দিকে। মুনিয়া প্রথমেই বলল, এরপর আসি জিনিয়া আপু তোমার কাছে। তো তুমি বলো, নতুন বিয়ে হলে সবার প্রথমে মেয়েদের কি বদলায়? শেখ শাহেনশাহ ওখানে গেল। তখন মুনিয়া বলল, মুখর ভাইয়া এবার তুমি। একটু হলেও তোমায় চিনি তো তাই। কথাটা শুনেই মেহবিনের হাসি পেল। কেন যেন তবুও সে হাসল না। তবে সে হাত তালি দিল, সাথে মিশুও দিল, আর সবাই দিল। তারপর তখন মেহবিন বলল, মার্শাল্লাহ, অনেক ভালো উত্তর সাবেক চেয়ারম্যান সাহেব। আপনার কথা শুনে মনে হলো আপনি আপনার বংশের সম্মান আর গৌরব ধরে রাখতে যে কোনো কিছু পার করতে পারবেন। কোনো এক সময় আপনি তা করেছেনও মনে হয়। মেহবিনের কথায় তিনি ওর দিকে তাকালেন, কিন্তু কিচ্ছু বললেন না। উনি নেমে এলেন দেখে কেউ কিচ্ছু বলল না। তবে সবাই অবাক হয়েছে এই মেয়েটার কথায়। মুনিয়া মাইক দিয়ে নিয়ে বলল, এরপর আসি জিনিয়া আপু তোমার কাছে। তো তুমি বলো, নতুন বিয়ে হলে সবার প্রথমে মেয়েদের কি বদলায়? এই ছোট্ট কথায় কি ছিল জানানি, তবে কিছু একটা তো ছিল। মুনিয়া ওকে আর কিচ্ছু বলল না। এরপর মুনিয়া বলল, মুখর ভাইয়া এবার তুমি। একটু হলেও তোমায় চিনি তো তাই। মুখর মুচকি হেসে বলল, একজনের সাথে হাসি খুশি হয়ে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। মুখরের কথা শুনেই ইয়াংস্টাররা সবাই হই হই করে উঠল। মেহবিন মুচকি হাসলো। মুখর যে তাকে বলেছে এটাও বুঝতে পারলো। তখন মুনিয়া বলল, তোমার কাছে প্রাপ্তি কি? সে তো অপেক্ষা। আর হয়েছে, অলরেডি দুটো করেছো, সবাইকে একটা করে করেছো। বলেই মুখর সরে এলো। এবার ডাক পড়লো আরবাজে। আরবাজ গেল। তখন মুনিয়া বলল, তোমার কাছে প্রাপ্তি কি? আরবাজ মুচকি হেসেই বলল, আপাতত নাফিয়া মাহমুদ শাহরিয়ার। ব্যাস, আর লাগে কি? চারিদিকে এই বেশ হই হই পড়ে গেল। আর নাফিয়া বেচারি পড়ে গেল লজ্জায়। মেহবিন খুশি হলো, সেই সাথে অন্য কিছু মাথায় হানা দিল। তখন মিশু বলল, এখন বন্ধু যাবে মুনি? ঠিক আছে মিশু আপু, মেহবিন আপু এখানে আসো। মেহবিন প্রথমে না যেতে চাইলেও মিশুর জন্য গেল। মেহবিন যেতেই সবাই ওর দিকেই তাকালো, কারণ ও সবার কাছে এ যাবৎ দাদা। তখন মুনিয়া বলল, তো মেহবিন আপু, তুমি এমন একটা মানুষ যাকে জানার জন্য সবার মনেই একটা কৌতূহল আছে। এবার কি তুমি তোমার সম্পর্কে কিছু বলবে? মেহবিন মুচকি হেসেই বলল, আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। মেহবিন আবারও মুচকি হাসলো। সবার দিকে তাকাতেই দেখলো সবাই উৎসুক জনতার মতো ওর দিকে তাকিয়ে আছে। প্রথমে সে আছিয়া খাতুনের দিকে তাকালো, তারপর তার পরিবার, তারপর আরবাজ, মিশু আর রাইফার দিকে, সবার শেষে শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলেই বলল, আমার সম্পর্কে যদি কিছু বলি তাহলে বলবো আমি একা, আমার কেউ নেই, কোনোদিন ছিলেও না। সবাই এটা বলে অনুভবে, কিন্তু আমি বলছি অভিমানে। কারণ আমি এমন একজন মানুষ যার সাথে সম্পর্ক তো অনেক মানুষেরই আছে, কিন্তু হাত ধরে কেউ জনসম্মুখে বলতে পারবে না তার সাথে আমার কি সম্পর্ক। তার মানে এই নয় হয়তো অবৈধ সম্পর্ক আছে, দেখে না, কোনো অবৈধ সম্পর্ক নেই, সব বৈধ সম্পর্ক। তবুও আমার উপরে যত বাধ্যকতা, সবশেষে যদি বলি তাহলে আমার কেউ নেই, কোনোদিন ছিলও না। কথাটা শুনে অনেকের চোখ ছলছল করে উঠল। সেখানে থাকা নতুন মানুষগুলোরও মুখরের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে, সেই সাথে আরো কয়েকজনেরও। আছিয়া খাতুনের আজ বড় অনুশোচনা হচ্ছে। তিনি এগিয়ে যেতে নিলেন। তখন শেখ শাহনওয়াজ বললেন, সত্যি কি কেউ নেই আপনার? মেহবিন মুচকি হেসেই বলল, আছে একজন, আমার নেত্রী, তার নাম শেখ তাজেল।
সে একমাত্র ব্যক্তি যার সাথে আমার আত্মার সম্পর্ক। তার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে সবসময় প্রশান্তিতে ভরিয়ে রাখে। তাহলে একটু আগে যে বললেন? এক মুহূর্তের জন্য এত স্বার্থপর মানুষের মাঝে আমি তাকে ভুলে গিয়েছিলাম। ওগুলো কিছু স্বার্থপর মানুষের জন্য ছিল, কিন্তু দিন শেষে আমার নেত্রী আমার ভালোবাসা, আমার হাসির অন্যতম প্রধান কারণ। বলেই মেহবিন ওখান থেকে নেমে দরজার দিকে গিয়ে দাঁড়ালো। মিশু ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো আর বলল, টেনে মারবো এক থাপ্পড়, তুই আমার ফুল। মেহবিন ওকে ছাড়িয়ে বলল, তাহলে চলো স্টেজে গিয়ে আমার হাত ধরে বলো আমি তোমার কে হই। পাগল হলে বলতে পারতে, কিন্তু সুস্থ দেখে কোথাও গিয়ে বাঁধলো, তাই না? এই জন্যই মাঝে মাঝে পাগলরাই ভালো, তাই না ফুল? মিশু একবার মেহবিনের দিকে তাকালো। আজ তার পাগল নিয়ে কোনো সমস্যা নেই। মিশু আবার মাথা নিচু করেই রইল। তখন মেহবিন মুচকি হেসে মিশুর কানে কানে ফিস ফিস করেই বলল, সত্যি তো, এটাই আমি মরহুম মেহরুন্নিসার মেয়ে। আর মেহরুন্নিসার মৃত্যুর সাথে সাথেই আমার সব সম্পর্ক রীতি ঘটেছে। কালের বিবর্তনে আবার কিছু মানুষের সাথে যোগাযোগ হয়েছে, তাই বলে এটা নয় পুরনো সম্পর্ক একদম জুড়ে গেছে। মেহবিনের কথায় মিশুর চোখ ছলছল করে উঠল। ও বলে উঠল, ফুল। কি সত্যি বললাম তো? মিশু এবার কেঁদেই দিল আর বলল, তুই খুব খারাপ ফুল, তুই খুব খারাপ। মেহবিন মুচকি হেসেই বলল, এই জন্যই তো আমায় তার সাথে কেউ রাখে না। যেমন আমার বাবা, সে কিন্তু আমাকে প্রথম ছেড়েছিল। মিশুকে কাঁদতে দেখে সবাই উৎসুক জনতার মতো ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যেখানে মিশু কাঁদছে আর মেহবিন না থামিয়ে হাসছে, যেখানেই কিনা ওরা কাঁদা উচিত। অতঃপর মেহবিন এবার মিশুকে জড়িয়ে ধরেই বলল, তবে এর মাঝে সব থেকে সত্যি কথা কি জানো? যে তোমার ফুল তোমাকে অনেক ভালোবাসে। কথাটা শুনেই মিশুর আপনা আপনি কান্না থেমে হাসি ফুটে উঠল। ও হাসি মুখেই বলল, আমিও তোকে খুব ভালোবাসি। হুম, এখন ভালোবাসা উতলে পড়ছে। মিশু এবার খিলখিল করেই হাসতে লাগলো। এদিকে ওরা কি বলেছে দূরে দেখে কেউই শুনতেই পায়নি। তবে যারা মেহবিনকে কাছ থেকে চেনে তারা সবাই ভাবছে মেয়েটা এমন কেন? মুহূর্তেই কাউকে কাঁদাতে পারে, আবার মুহূর্তেই হাসি ফোটাতেও পারে। আছিয়া খাতুন হুট করেই মেহবিনের হাত ধরলেন। হুট করে ধরায় ও একটু অবাক হলো, তবুও বলল, কিছু বলবেন? আছিয়া খাতুন মেহবিনের দিকে তাকিয়েই রইল। তার চোখ দুটো ছলো ছলো করছে। তা দেখেই মেহবিন বলল, কি হয়েছে দাদিজান? নাতবউ শুনে মেহবিন একটু থমকালো, পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে বলল, কি ভুল করেছেন? আর হঠাৎ করে আজকে কেন মনে হচ্ছে আপনি ভুল করে ফেলেছেন? তখন আচমকা মুখর এলো, এসেই বলল, মেহু, তোমাকে আরবাজে বাবা রাখছে। হুট করে ওর আশাতেই মেহবিন আর আছিয়া খাতুন দুজনেই চমকে উঠল। মেহবিন বলল, আসছি দাদিজানের সাথে কথা শেষ করে। উনি এখনই যেতে বলেছে। আছিয়া খাতুনের কথায় মেহবিন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কোথায় আছেন চেয়ারম্যান সাহেব? ওই তো সদস্যের সামনে, দেখো। মেহবিন তাকিয়ে দেখলো ওখানেই আছে। মেহবিন সেদিকে গেল। সদর দরজায় কেন যেতে বলল না মেহবিন বুঝলই না। মিশু আর মেহবিনের কথা বলার পরেই মুনিয়া অনুষ্ঠানের মাধ্যমে সব স্বাভাবিক করে নেয়। তার সাথে সবাইও স্বাভাবিক হয়। মেহবিন শেখ শাহনওয়াজের দিকে এগিয়ে গিয়েই বলল, আমায় ডাকছিলেন চেয়ারম্যান সাহেব? শেখ শাহনওয়াজ বললেন, চলুন বাগানে যাই। আপনার ছেলের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান চলছে চেয়ারম্যান সাহেব। এখানে আলাদা করে বাগানে আমার সাথে কথা বলে খুব একটা ভালো চোখে দেখা যায় না। আমি আর পারছি না। মেহবিন মুচকি হেসেই বলল, সব জেনে শুনে আপনি আপনার পথ বেছে নিয়েছেন চেয়ারম্যান সাহেব, তবে আজ কেন? আমার বুকে বড্ড যন্ত্রণা হয় আজকাল, তেমন সহ্য করতে পারি না। আপনার তো সবাই আছে, তাও যদি এইরকম অবস্থা হয় তাহলে ভাবুন আমার কি অবস্থা হয়। তবে আমি দুর্বল নই চেয়ারম্যান সাহেব। যে দুর্বল সে অল্প আঘাতেই ঘায়েল হয়, কিন্তু যে মেন্টালি অনেক শক্ত সে যতই ক্ষত বিক্ষত হোক তার দুর্বলতা প্রকাশ পায় না, সেই হিসেবে সে ঘায়েলও হয় না। কথাটি শুনেই শেখ শাহনওয়াজের চোখ ছলছল করে উঠল। তখনই বাইরে হুট করে ঝুম বৃষ্টি শুরু হলো। হুট করে বৃষ্টিটা বোধহয় কেউ আশাই করেনি। মেহবিন মুচকি হেসে বলল, আপনার কথায় বাগানে গেলে এখন ভিজে যেতাম চেয়ারম্যান সাহেব। এমনিতেও দূরে দেখে কেউ কিছুই শুনতেই পাচ্ছে না,
তার ওপর ঝুম বৃষ্টি, সেই দিকের কোনো কথাই ভিতরে যাচ্ছেই না। চেয়ারম্যান সাহেব মেহবিনের কথায় কথা পাল্টানো না, তিনি তার প্রসঙ্গে থেকেই বললেন, আপনি এত কঠিন কেন? আমি তো আপনার মতন হই। আপনার যে অবস্থা সেটা আপনি ডিজার্ভ করেন। এতটাও কি আমার প্রাপ্য? যদি বলি হ্যাঁ। তখন আরবাজ এলো, ওখানে এসেই বলল, না, এতটা তার প্রাপ্য নয়। তখন মেহবিন মুচকি হেসেই বলল, আপনিও আপনার বাবার দেখানো কথাই হারছেন। যদি খুব একটা ভুল না হই, আপনিও শেখ শাহনাজের মতো একই অতীত পুনরাবৃত্তি করবেন। মেহবিনের কথায় আরবাজ বুঝতে পারলো ও কি বোঝাতে চাচ্ছে, তাই ও বলল, বাবাকে নিয়ে আর একটা কথাও বলবি না তুই। কেন? এখানে মিথ্যের কি দেখলেন আপনি? আর তুই তুইকারি করছেন কেন আপনি? তখন শেখ শাহনওয়াজ বললেন, এসব কি হচ্ছে আরবাজ? তুমি এমন ব্যবহার করছো কেন? ও কি বলেছে তুমি শুনতে পাচ্ছ না? আমি সব শুনতে পাচ্ছি, তবে এটাও বুঝতে পারছি এখানে আমার অগোচরে কিছু হয়েছে, তার ইঙ্গিত বারবার দিচ্ছে সে। তখন মেহবিন বলল, কিছু না চেয়ারম্যান সাহেব, আপনি এখান থেকে চলে যান, আমার ওনার সাথে কিছু কথা আছে। না, আমি কোথাও যাচ্ছি না। আরবাজ, তুমি এখান থেকে যাও। চেয়ারম্যান সাহেব, আপনাকে কি বললাম আমি? আপনি এখান থেকে যান, ওনার সাথে আমার কথা আছে। মেহবিনের দৃঢ় কণ্ঠে বলা কথাটা শুনে শেখ শাহনওয়াজ চড়ে গেলেন। তখন মেহবিন বলল, নাফিয়া আপুকে খুব ভালোবাসেন তাই না? হুট করেই এমন প্রশ্নে আরবাজ একটু চমকালো, তবুও শান্ত হয়ে বলল, তার হাত কখনো ছাড়বেন না তাই না? আমৃত্যু পর্যন্ত না। যদি কোনো এমন পরিস্থিতি আসে যা সামলাতে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়? দরকার পড়ে নেব, তবুও নাফিয়ার গায়ে একটা আঁচ লাগতে দেব না। শুনে ভালো লাগলো, আসছি তাহলে। আপনি কি কোনো কারণ নিয়ে ভয় পাচ্ছেন? একটু তো ইচ্ছে, কে জানে শেখ বাড়ির অতীতে পুনরাবৃত্তি ঘটে কিনা। তা কোনোদিনও ঘটবে না। যাই হোক না কেন, সেই অতীতের কখনো পুনরাবৃত্তি হবে না। আরিফা জামানি কিন্তু শেখ শাহনাজকে কম ভালোবাসেনি, তবুও তার স্বার্থপরতার জন্য আরেকজনকে শেখ শাহনাজের সাথে জড়াতে হয়েছে। না, তবুও এসব কিছুই হবে না। তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কারণ শেখ শাহনাজের তার বংশবৃদ্ধির জন্য একজনকে ঢুকিয়েছিল, তিনিও কিন্তু খারাপ মানুষ নন। কে বলতে পারে শেখ শাহনাজও এমন করবে না? শেখ বাড়ির সব মানুষ কিন্তু স্বার্থপর, তাদের স্বার্থপরতার জন্য কখনো কখনো অনেক দাম দিতে হয়েছে। বাবার নামে কোনো কথা বলবি না তুই। কেন বলবো না? না বলার কারণ কি? আমি তোকে ভালো মতো বলছি। আপনার বাবা একটা স্বার্থপর মানুষ। তিনি স্বার্থপর কিভাবে হলেন? সেটা না হয় আপনার বাবার থেকেই জেনে নিন। না, আমি তোর মুখ থেকে শুনতে চাই। তার একটা স্বার্থপরতার কথা যদি বলি, তাহলে আপনাকে পাওয়ার জন্য তিনি আরেকজনকে নিজের সাথে জড়িয়েছিলেন। মেহু, একদম চিৎকার করবেন না, চিৎকার করলেই সত্য পাল্টে যাবে না। বাবা মাকে ভালোবাসতো। আচ্ছা মেনে নিলাম, তাহলে বুকে হাত দিয়ে বলুন তো, তাকে বিয়ে করেছিল কিসের জন্য? ভালোবাসার জন্য, নাকি তার ওয়ারিসের দরকার ছিল? যে আপনি আছেন তখন তাকেও তার আর দরকার নেই, সেই সাথে আরেকজনকেও। আরবাজ মিহু বলে হাত ধরল, কিন্তু মেহবিনের দিকে তাকাতেই সে হাত নামিয়ে ফেলল। দূর থেকে সবাই দেখছে ওর হাত ধরার কারণ, কিছুই বুঝতেই পারলো না কেউ, কারণ কেউ কিছু শুনতেই পাচ্ছে না। আরবাজ কিছু একটা ভেবেই বলল, একদম না জেনে কোনো কথা বলবি না। মায়ের মৃত্যুতে সব থেকে কিন্তু সেই ভেঙে পড়েছিল। তুই ছিলিস না, তুই থাকবি কি করে? তুই তো পালিয়ে গিয়েছিলি। কথাটা শুনেই মেহবিনের হাত শক্ত হয়ে এলো। তখন আরবাজ বলল, আমার কি মনে হয় জানিস, মায়ের মৃত্যুর কারণ তুই, তাই বাবা তোকে খোঁজেননি। সবাইকে বলেছে মায়ের ওখানে গিয়ে তোকে কোথাও পাইনি, এই জন্য বাবা তোকে আমাদের মতো তুমি করে ডাকে না। এই জন্যই বাবা তোকে ঘৃণা করে আর তোর দিকে তাকিয়ে কথা বলে না। মেহবিন নিজেকে যথাসম্ভব সামলে বলল, সে আরবাজ শাহনাজ, মুখ সামলে কথা বলুন। কেন এখন কেন? আমি তো মনে হয় বলেছিলাম, এখন তো মনে হচ্ছে তুই সত্যি মায়ের মৃত্যুর কারণ। মেহবিন এবার নিজেকে সামলাতেই পারল না, ও আরবাজের নাক বরাবর খুশি মেরে দিল আর বলল, আপনার সাহস কি করে হয় আমাকে এসব বলার? আমাকে মারলে সত্যি মিথ্যে হয়ে যাবে না? মেহবিন আরেকটা খুশি মারল। এবার আরবাজ মাটিতে পড়ে গেল। প্রথম ঘুষির সময় সবাই চমকে দরজার দিকে তাকিয়েছিল। আরেকটা ঘুষি মারতেই সবাই ওদিকে এগিয়ে যেতে নিল। তার আগেই শেখ শাহনওয়াজ, তিনি আশেপাশেই ছিলেন। তিনি সকলকে নিষেধ করলেন সেখানে যেতে। তিনি যাচ্ছেন,
কেউ যেন ওখানে না যায়। তিনি আলাদা কিছু আন্দাজ করতে পেরেছেন বলে সবাইকে মানা করলো, তাই কেউ ওখানে এগুলোও না। মেহবিন আরবাজের কলার ধরলো, আরেকটা ঘুষি মারবে, তখন শেখ শাহনওয়াজ মেহবিনের হাত ধরে চিৎকার করেই বললেন, ডক্টর মেহবিন মুস্কান, আপনার সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তোলার? মেহবিন রেগে শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে বলল, যেভাবে ওনার সাহস হলো আমার সম্পর্কে বলার, হাত ছাড়ুন আপনি। একদম আমাকে ছোঁবেন না, আমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই। কথাটা শুনি তিনি বললেন, শান্ত হন আপনি। মেহবিন হাত ছাড়া দিয়েই বললেন, হাত ছাড়তে বলেছি আমি। মেহবিনের কথায় সকলেই চমকে উঠল। আর কিছু না শুনলেও মেহবিনের এই চিৎকারটা জোরেই ছিল, তাই সকলের কানেই পৌঁছেছে। এতটাই জোরে ছিল যে শেখ শাহনওয়াজও চমকে ওর হাত ছেড়ে দিলেন। আরবাজও চমকে গেছে, ও ভাবতেও পারেনি এখানে এরকম কিছু হবে। ও উঠে দাঁড়ালো। এদিকে মেহবিনের ছাড়ি শুনে তিনি অস্পষ্ট স্বরে বললেন, মুস্কান। কথাটা মেহবিনের কানে যেতেই মেহবিন শান্ত চোখে ওনার দিকেই তাকালো। ওর একটু আগের কথা মনে পড়ে। মায়ের মৃত্যুর পর ওর এই 19 বছরে প্রথমবার চোখ ছলছল করে উঠল। ও শেখ শাহনওয়াজ খুব কাছে গিয়ে ধীরে ধীরে বলল, আমার দিকে তাকিয়ে আপনি কেন কথা বলতে পারেন না শেখ শাহনাজ? কি করেছেন আপনি আমার সাথে? শুনেছি মানুষ কারোর সাথে অন্যায় করলে নাকি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। আপনিও তেমন নাকি? আপনি আমায় ঘৃণা করেন? শেখ শাহনওয়াজ মেহবিনের চোখের দিকে তাকিয়ে থমকে গেলেন, কারণ তিনি সেদিনের পর কখনোই ওর চোখে পানি দেখেইনি। তবে আজ কেন? সে কি শুধু কষ্টই পেয়েছে? মুহূর্তেই তার চোখ দুটো ভিজে উঠল, সেই সাথে কুড়িয়েও পড়ল। আর কথাগুলো যেন তার বুকে আরো বেশি আঘাত করছে। তিনি বললেন, মুস্কান আম্মা, কি হয়েছে আপনার? আপনি? তিনি আর কিচ্ছু বলতে পারল না। তার আগেই মেহবিন মুচকি হাসি ফুটিয়েই বলল, আচ্ছা, আপনি আমায় তুমি করে কেন বলেন না? আপনার বাকি ছেলে মেয়েদের মতো। আরে বলবেন কিভাবে? আমি তো আপনার বউকে মেরে পালিয়ে গেছিলাম, তাই না? এই জন্যই কি আপনি আমায় খোঁজেননি, সবার কাছে হারিয়ে গেছি বলে ঘোষণা করেছেন? এই কারণে ঘৃণায় আপনি আমাদেরকে তাকাতে পারেন না, তাই না? চোখে পানি, মুখে অদ্ভুত মুচকি হাসি। এটা দেখে একটা মানুষের কি রকম অনুভূতি হওয়া উচিত? এতক্ষণ যে মানুষটা মেহবিনকে নিয়ে বলছিল, সেই মানুষটাও মেহবিনের কথা শুনে থমকে গেল। সে তো জানেই না কি হয়েছিল, আন্দাজে কয়েকটা কথাই বলেছিল সে, কিন্তু এখন বুঝতে পারছে তার মস্ত বড় ভুল হয়ে গেছে। সব শুনেই শেখ শাহনওয়াজ বললেন, মুস্কান আম্মা, এসব কি কথা বলছেন আপনি? একটু আগে এই কথাগুলোই শেখ আরবাজ শাহনাজ আমাকে বলেছে। মেহবিনের চোখে পানি গড়াতেই মেহবিন তাতে হাত দিয়ে বলল, সেদিনের পর আমার চোখে কোনোদিন পানি ছলছল করেনি, তাহলে আজ কেন? না না, আমার চোখের পানি আমি কাউকে দেখাতে পারবো না। মা বলে গেছে আমায় না কাঁদতে। বলতে বলতেই মেহবিন এই ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ে চলে গেল। পিছন থেকে শেখ শাহনওয়াজ ডাকতে লাগলো, মুস্কান আম্মা দাঁড়ান। বলতে বলতে তিনিও বেরিয়ে গেল। মেহবিন দৌড়ে একটা বড় গাছের নিচে দাঁড়ালো। বারবার ওর পুরনো স্মৃতি মনে পড়ছে, চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসছে। ও গাছ ধরেই বলল, না মুস্কান, তোমার কান্না মানায় না। তুমি তো সবার মতো নও। তোমার মা বলেছে তুমি প্রিন্সেস, আর প্রিন্সেস ডোন্ট ক্রাই, একদম কাঁদবে না। তবুও বারবার কান্নারা দলা পাকিয়ে যাচ্ছে। ও গাছে ইচ্ছে মতো খুশি মারতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, মা মা, কোথায় তুমি? তোমার প্রিন্সেসকে দেখতে পাচ্ছ? আজ আজ তার ভাই তাকে বলেছে আমি তোমার মৃত্যুর কারণ। বলি আরো জোরে জোরে খুশি মারতে লাগলো ও গাছে। হাত দুটো থেতলে যাচ্ছে, এতে ওর ভ্রুক্ষেপে নেই। তখনই কেউ মেহবিনকে শক্ত করে ধরে জড়িয়ে ধরে বলল, শান্ত হন আপনি। মেহবিন তাকে ধাক্কা দিয়ে সরিয়েই দিল। সে আবারও ধরল আর বলল, প্লিজ আপনি শান্ত হন, না হলে আপনার ক্ষতি হবে। মেহবিন আবারও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম না শেখ শাহনাজ, আপনি আমায় ধরবেন না। আপনি আমার মায়ের খুনিদের চেনেও কোনো শাস্তি দেননি। আপনার আমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই। আপনার জন্য আমি নির্হীন, আপনার জন্য আমি এতিম হয়েছি। আমার জীবনে সব কিছুর জন্য আপনি দায়ী। আমার কথাটা শুনুন। কি শুনবো আমি? কি শোনাবেন আপনি? আপনি কি আপনার প্রথম স্ত্রী আর বাবার হয়ে ওকালতি করতে এসেছেন? আপনি আমার মাকে ধোঁকা দিয়েছেন। আমি আপনার মাকে অনেক ভালোবাসি মুস্কান।
না ভালোবাসেন না আপনি। যদি বাসতেন তাহলে এর একটা বিহিত আপনি করতেন, কিন্তু আপনি তা করেননি। আমি আপনাকে আর আপনার মাকে দুজনকেই অনেক ভালোবাসি আমি, সেই জন্যই আপনাকে আমি দূরে রেখেছিলাম। আমি আর কিচ্ছু শুনতে চাই না, চলে যান আপনি। আমার কাউকে দরকার নেই, আমার কাউকে লাগবে না, চলে যান এখান থেকে। আপনাকে আমার একটুও সহ্য হচ্ছে না, চলে যান আপনি। যেভাবে তখন ছেড়ে দিয়েছিলেন এবারও ছেড়ে দিন। আর এই মেহবিন মুস্কান কখনো আপনার আর আপনার বাড়ির ত্রিসীমানায় পা রাখবে না। আর হ্যাঁ, ভুলেও আমার পেছনে আসার চেষ্টা করবেন না, না হলে আমার চেহারাও কোনোদিন দেখতে পারবেন না আপনি। বলে মেহবিন দৌড়ে চলে গেল। শেখ শাহনওয়াজ ওখানেই দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, যে ওনার জীবনে কোনো দিন হয়নি। তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে মাফ করে দিও মেহের। আমাদের সব থেকে প্রিয় আদরের কলিজাকে আগলে রাখতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা মেহের। আমাদের মেয়েটা খুব কষ্ট পেয়েছে আজ মেহের। আজ তার চোখে পানি এসেছে। তোমায় ভেবে নিশ্চয়ই তার ভয়ঙ্কর অতীত তার চোখে ভাসছে, কিন্তু এই মুহূর্তে আমি কিছুই করতে পারছি না। আমায় মাফ করে দিও তুমি। তোমার ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারিনি। মেহবিন বেরিয়েছে চেয়ারম্যান বাড়ির পিছনের রাস্তা দিয়ে, যাতে ওর পিছু কেউ না নিতে পারে। কিন্তু শেখ শাহনওয়াজ বুঝতে পেরেছিলেন, তাই তিনি ওর পিছনেই আসে। ওনাদের বের হতে দেখে মুখর দৌড়ে আসে। ও কিছুটা আন্দাজ করতে পেরেছে, ও নিজেও বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায়, কিন্তু ও রাস্তা খুঁজেই পায় না কোন রাস্তায় গিয়েছে। আর বাড়ির সবাইকে বলে এখানেই থাকতে। সবাই এক প্রকার থমকে গেছে, কেউ কিছুই বুঝতেই পারছে না। এতক্ষণ যে মানুষটা থম মেরে দাঁড়িয়েছিল সে হলো আরবাজ। মিশু এসে ওর হাত ধরতেই ও মিশুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি অনেক ভুল করে ফেলেছি মিশু। বাবা, আর ফুল কোথায় গেল বাজ পাখি? কথাটা কানে যেতেই ওর মস্তিষ্ক অচল হয়ে উঠল। ও দৌড়ে বেরিয়ে গেল। এদিকে কি হচ্ছে এখানে কেউই বুঝতেই পারছে না। মিশু নিজেও আরবাজের পিছনে বের হলো। আজ আর কোনো ভয় কাজই করছে না ওর ভিতরে। ওরা বাইরে বেরিয়ে গেল, কিন্তু পেছনে বাড়ির ভেতর রেখে গেল এক ঝাঁক প্রশ্ন। রাত, সেই সাথে চুম বৃষ্টি, রাস্তায় কাক পক্ষী কেউই নেই। মেহবিন পাকা রাস্তায় বসে পড়ল আর চিৎকার করতে লাগলো। 19 বছরে যত কষ্ট আছে আজ সব যেন চিৎকারের মাধ্যমে বের করতে লাগলো। চুম বৃষ্টি দেখে কেউ ওর বুক ফোটা আর্তনাদে ভরা চিৎকার শুনতেই পেল না। দুই জায়গায় দুই বাবা মেয়ের আর্তনাদের সাথে কি প্রকৃতিও চলতে চাইছে, তাই তো থামার নামই নিচ্ছে না।